নমস্কার, আমি গৌরী দত্ত। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ভারতে চরমপন্থী রাজনীতির উদ্ভব এবং বঙ্গভঙ্গ। এখানে চরমপন্থী রাজনীতির উদ্ভব কিভাবে হয়েছিল এবং সেই চরমপন্থী রাজনৈতিক আন্দোলনের সঙ্গে বঙ্গভঙ্গ কিভাবে উঠে আসছে সেই বিষয়ে আজ আমি আলোচনা করব। শুরু করছি তাহলে আমার আলোচনা। প্রথমেই আমি দেখিয়েছি ভারতবর্ষে চরমপন্থার উত্থান কিভাবে হয়েছিল। এখানে আমি কতগুলো পয়েন্ট যোগ করেছি। নরমপন্থী আন্দোলনের ব্যর্থতা, ভাবগত প্রেক্ষাপট, ভারতের অর্থনৈতিক পরিস্থিতি, 1905 খ্রিস্টাব্দে জাপানের হাতে রাশিয়ার পরাজয়। প্রথমেই দেখা যাচ্ছে যে নরমপন্থী আন্দোলনের ব্যর্থতা। নরমপন্থী নেতাদের যে ব্যর্থতা, তাদের ব্রিটিশ প্রীতি, পাশ্চাত্য সভ্যতার প্রতি মিথ্যা মোহ, তাদের আন্দোলন পদ্ধতি, আবেদন নিবেদনের রাজনীতি নিঃসন্দেহে চরমপন্থার উদ্ভবের জন্য দায়ী ছিল। সেই সঙ্গে ভারতের বাইরের কিছু ঘটনা ভারতবাসীকে চরমপন্থী মনোভাব নিতে উৎসাহ জুগিয়েছিল। জাপানের বিস্ময়কর অভ্যুত্থান ও অগ্রগতি ভারতবাসীর চোখ খুলে দিয়েছিল, তাদের মনে আশা ও উদ্দীপনার সঞ্চার করেছিল। 1896 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে যে আবিসিনিয়ার হাতে ইটালির পরাজয় ঘটছে এবং 1905 খ্রিস্টাব্দে জাপানের হাতে রাশিয়ার পরাজয়। এই পরাজয় প্রমাণ করেছিল যে আফ্রিকা ও এশিয়ার দেশগুলো পিছিয়ে নেই। শ্বেতকায় মানুষের শ্রেষ্ঠত্বের ধারণা অলীক বলে প্রমাণিত হয়। ইউরোপীয়দের যে অজেয় ভাবমূর্তি, সেই অজেয় ভাবমূর্তি এই পরাজয়ের ফলে ধাক্কা খেয়েছিল। তাছাড়া আয়ারল্যান্ড, রাশিয়া, চীন, তুরস্ক, মিশর প্রভৃতি দেশের মানুষের মুক্তি সংগ্রাম ভারতীয়দের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করেছিল। মানে ভারতীয়রা এইসব দেশের মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত হয়েছিল। তারাও মনে করেছিল যে এই সব দেশ যদি নিজেদেরকে মুক্ত করতে, অর্থাৎ নিজেদের স্বাধীনতা আনতে পারে, তাহলে ভারতবাসী কেন পারবে না। তাহলে এই সব দেশের মুক্তি সংগ্রামী ভারতীয়দের অনুপ্রাণিত করেছিল। 1890-এর দশকে দেখা যাচ্ছে যে ভারতে চরমপন্থার সূচনা হয়। 1893 থেকে 94 খ্রিস্টাব্দে অরবিন্দ, মানে ঋষি অরবিন্দ যাকে আমরা বলি, তিনি একটি পত্রিকায় তার শিরোনামে বলছেন যে জাতীয় কংগ্রেস তার কর্মসূচি ও চরিত্রকে তিনি এই পত্রিকার মাধ্যমে তীব্রভাবে আক্রমণ করেন। তার মতে, মানে অরবিন্দর মতে, রাজনৈতিক ভিক্ষাবৃত্তি ত্যাগ করে বলিষ্ঠ গণ আন্দোলন গড়ে তোলা দরকার। এই অরবিন্দর পরে বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল, অশ্বিনী কুমার দত্ত অন্যান্যরা এই মত সমর্থন করেন। কার্জনের যে শাসন নীতি, অর্থাৎ সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন কার্জন, তার শাসননীতি নরমপন্থার ব্যর্থতা তুলে ধরে চরমপন্থী মতবাদকে শক্তি জুগিয়েছিল। 1905 খ্রিস্টাব্দে এই বঙ্গভঙ্গ নিয়ে আমি অবশ্য পরে একটু আলোচনা করব, পরে ভালোই আলোচনা করব। এখানে একটু এই আলোচনা করার সাথে সাথে একটু বঙ্গভঙ্গ উঠে আসছে যে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বয়কট ও স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। চরমপন্থা জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছিল। চরমপন্থীরা কিসে জোর দিয়েছিল? যে তারা বয়কট, স্বদেশী, জাতীয় শিক্ষা ও স্বরাজের ওপর জোর দিয়েছিল। এই চারটি বিষয় নিয়ে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশন হয়েছিল। এই সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। মানে বলবো কি যে বিচ্ছেদ এতটাই, মানে তাদের মধ্যে বিতর্ক এতটাই চরম মাত্রায় পৌঁছেছিল যে অধিবেশনে চেয়ার টেবিল পর্যন্ত ভাঙচুর করে ফেলা হয়েছিল। 1916 খ্রিস্টাব্দ পর্যন্ত চরমপন্থীরা তাদের স্বাতন্ত্র্য বজায় রেখেছিল। ফিরোজ শাহ মেহতার নেতৃত্বে নরমপন্থীরা 1908 খ্রিস্টাব্দে এলাহাবাদের বার্ষিক অধিবেশনে মিলিত হয়েছিল। 1916 খ্রিস্টাব্দে কংগ্রেসের লখনৌ অধিবেশনে গান্ধীজি ও তিলকের নেতৃত্বে এই দুই গোষ্ঠী আবার মিলিত হচ্ছে। এরপরে আমি
বলবো যে চরমপন্থী জাতীয়তাবাদের চার প্রধান প্রবক্তা লোকমান্য তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায় ও অরবিন্দ ঘোষ আন্দোলনের লক্ষ্য কর্মসূচি ঘোষণা করেন, মানে তাদের আন্দোলনের, তারা কিভাবে আন্দোলন করবেন। এদের কাছে জাতীয় আন্দোলনের প্রধান লক্ষ্যই ছিল স্বরাজ অর্জন। স্বরাজ বলতে তারা বুঝেছিলেন স্বায়ত্তশাসনের অধিকার। সমাজ ও ধর্মের প্রকৃত স্বাভাবিক বিকাশের জন্য স্বরাজের প্রয়োজন। এরা স্বরাজের যে ব্যাখ্যা দেন তা সর্বার্থে ছিল স্বাধীনতা। এরা চেয়েছিলেন ভারতের সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে জাতীয় চেতনার বিকাশ ঘটাতে। চরমপন্থীদের কর্মসূচিতে চারটি প্রধান বিষয় ছিল: বয়কট বা ব্রিটিশ পণ্য বর্জন, স্বদেশী পণ্যের প্রচার ও ব্যবহার, জাতীয় শিক্ষা ব্যবস্থা গঠন এবং নিষ্ক্রিয় প্রতিরোধ। এছাড়া তারা দেখা যাচ্ছে যে চরমপন্থীরা ব্রিটিশ শাসনের বিকল্প গঠনের কথাও ভেবেছিলেন। স্বাস্থ্য, শিক্ষা, শান্তি শৃঙ্খলা রক্ষা, সালিশি বিচার, দুর্গত ত্রাণ ইত্যাদি কাজের জন্য তারা তাদের সংগঠন গড়ার দিকে নজর দিয়েছিলেন। এখানে দেখো যে প্রায় 2 দশক ধরে চরমপন্থী জাতীয়তাবাদী আন্দোলন জাতীয় রাজনৈতিক মঞ্চ অধিকার করেছিল। চরমপন্থীরা ভারতের দৃষ্টি পশ্চিমী শিক্ষা ও সংস্কৃতি থেকে ভারতের ইতিহাস ও সংস্কৃতির দিকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। চরমপন্থী আদর্শ শিক্ষিত মধ্যবিত্তের সংস্কারধর্মী শৌখিন রাজনীতির অবসান ঘটিয়ে জনগণকে প্রতিবাদী আন্দোলনমুখী করে তুলেছিল। ভারতের রাজনীতিতে শুরু হয়েছিল গণ আন্দোলন, নিষ্ক্রিয় প্রতিরোধ, বয়কট, স্বদেশী, জাতীয় শিক্ষা ও সশস্ত্র সংগ্রামের যুগ। তা এই চরমপন্থী আন্দোলনের সঙ্গে চরমপন্থী আন্দোলনের সাফল্যের পরবর্তী পর্যায় হিসাবে আমরা দেখতে পাই বঙ্গভঙ্গ আন্দোলনকে। অর্থাৎ বঙ্গের বিভাজনকে কেন্দ্র করে বাংলায় যে প্রতিবাদী আন্দোলন হয়েছিল সেটাকেই বলা হচ্ছে যে বঙ্গভঙ্গ আন্দোলন। এখানে এই স্লাইডে দেখানো হয়েছে যে বঙ্গভঙ্গের পরিকল্পনা কিভাবে নেওয়া হয়, বঙ্গভঙ্গের পেছনে ব্রিটিশ সরকার কি যুক্তি দেখিয়েছিল, বঙ্গভঙ্গ কবে ঘোষণা করা হয়েছিল আর বঙ্গভঙ্গ কবে কার্যকর করা হয়। তাহলে দেখো যে 1898 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় পর্যন্ত লর্ড কার্জন ভারতের ভাইসরয় ও গভর্নর জেনারেল ছিলেন। তার শাসনকালেরই সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো 1905 খ্রিস্টাব্দের বঙ্গ ব্যবচ্ছেদ। কার্জন যখন ক্ষমতা গ্রহণ করেন সেই ক্ষমতা গ্রহণের আগে থেকেই ভারতের রাজনীতিতে নতুন প্রবণতা দেখা দিয়েছিল যে শিক্ষিত শহুরে ভারতীয়দের কাছে কংগ্রেসের নরমপন্থী রাজনীতি ব্যর্থ প্রতিপন্ন হয়, কারণ এই রাজনীতি ছিল আবেদন নিবেদনের রাজনীতি এবং শিক্ষিত ভারতীয়রা মনে করেছিল এবং অর্থাৎ তারা বুঝতেই পেরেছিল যে এই আবেদন নিবেদনের রাজনীতি আদতে ভারতের পক্ষে কোনো উপকারে আসেনি, অর্থাৎ ভারতের দিক থেকে কোনো লাভ হয়নি। নরমপন্থী কংগ্রেস নেতারা রাজনৈতিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিল, এটা সর্বজন বিদিত, কিন্তু ব্যর্থ হলেও ব্রিটিশ শাসনের একটা উপকার তারা করেছিলেন যে ব্রিটিশ শাসনের শোষণের যে চিত্র, এই চিত্রটি তারা উন্মোচন করে দেন। তাদের লেখা বক্তৃতার মাধ্যমে এদেশের মানুষের সীমাহীন দারিদ্র্য ও আর্থিক নিষ্কাশনের কথাও বলা হয়েছিল। তারা বহির্বাণিজ্য বাড়লেও ভারতীয়রা তার ফল ভোগ করেনি, বরং ব্রিটিশ অর্থনীতির পরিপূরক হিসাবে ভারতীয় অর্থনীতিকে গড়ে তোলা হয়েছিল। ব্রিটিশ অর্থনীতির প্রয়োজনে ভারতের কৃষিতে কাঁচামাল যে উৎপন্ন হতো সেটা ইংল্যান্ডে রপ্তানি করা হতো, আর ইংল্যান্ড থেকে শিল্পপণ্য আমদানি করে এদেশের বাজারে বিক্রি করা হতো। অর্থাৎ ভারত ছিল সেই সময় ইংল্যান্ডের কাঁচামাল সরবরাহকারী একটি দেশ, আর ইংল্যান্ড ভারতবর্ষকে ওই দৃষ্টিতেই দেখত। ইংল্যান্ডের বাড়তি পুঁজি এদেশের বন্দর, রেলপথ, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এইসবে লগ্নি করা হতো।
কিন্তু সেই পুঁজি এদেশের শিল্পায়নের জন্য লগ্নি করা হতো না, বা ব্রিটিশ সরকার এদেশের শিল্পায়নের জন্য কোনো পরিকল্পনাই গ্রহণ করেনি। এর যে অবশ্যম্ভাবী পরিণতি তা ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে ভয়াবহ দুর্ভিক্ষ, বেকারত্ব, হতাশা, দারিদ্র্য। ব্রিটিশ সরকারের নীতির জন্য 19 শতকের দ্বিতীয়ার্ধে দেখা যাচ্ছে যে 19 বার দুর্ভিক্ষ হয়, যাতে মারা যায় প্রায় 3 কোটি মানুষ। কার্জন, একটু আগেই বলেছি যে কার্জন ভারতে এসেছিলেন 1898 থেকে তার কার্যকাল শুরু হয়েছিল, আর 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে 1898-তে তার কার্যকাল শুরু করার পরে তিনি দুটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা শিক্ষিত বাঙালির অসন্তোষের কারণ হয়েছিল। প্রথমটি ছিল কলকাতা কর্পোরেশন আইন, এটা 1899 খ্রিস্টাব্দে হয়, আর দ্বিতীয়টি ছিল বিশ্ববিদ্যালয় আইন 1904। প্রথম আইনে কলকাতা কর্পোরেশনের প্রতিনিধিত্বমূলক চরিত্র নষ্ট হয়ে যায়, আর দ্বিতীয় আইনে বিশ্ববিদ্যালয়গুলি তাদের অধিকার হারিয়েছিল। 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে বঙ্গ ব্যবচ্ছেদের পরিকল্পনাকে দেখা হয়েছিল। কার্জনের, যদিও এটা কার্জনের সময়কালেই বঙ্গ ব্যবচ্ছেদ হয়েছিল, কিন্তু কার্জনের অনেক আগে থেকেই বঙ্গ ব্যবচ্ছেদ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছিল। ব্রিটিশ ভারতে বাংলা প্রদেশটি ছিল আয়তন ও লোক সংখ্যায় সবচেয়ে বড়। এর আয়তন ছিল 1,90,000 বর্গমাইল, লোক সংখ্যা ছিল প্রায় 7 কোটি। 1896-97 খ্রিস্টাব্দে অসমের যিনি চিফ কমিশনার ছিলেন তার নাম উইলিয়াম ওয়ার্ড, তিনি আসামের সঙ্গে বাংলার চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা ও ময়মনসিংহ জেলাকে যুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন। ওয়ার্ডের এই প্রস্তাবকে ঘিরে বাংলার ছোট লর্ড অ্যান্ড্রু ফ্রেজার, ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব রিজলে আর গভর্নর জেনারেল লর্ড কার্জন বঙ্গ ব্যবচ্ছেদের পরিকল্পনা করে। তবে 1903 থেকে 5 খ্রিস্টাব্দের জুলাই মাসের মধ্যে কার্জন, রিজলে এবং ফ্রেজার প্রশাসনিক পুনর্গঠনের পরিকল্পনাটিকেই রাজনৈতিক বন্দোবস্তের রূপ দিয়েছিলেন। এখানে বঙ্গভঙ্গের পেছনে ব্রিটিশ সরকার সরকারিভাবে যুক্তি দেখিয়েছিলেন। তারা বলেছিলেন যে বঙ্গভঙ্গ মূলত করা হচ্ছে কিছু মানে বিশেষ কিছু কারণে। সেই কারণগুলোর মধ্যে তারা বলছেন যে, অর্থাৎ কার্জন যুক্তি যেটা দেখিয়েছিলেন যে বঙ্গভঙ্গের সমর্থনে কার্জন কিছু প্রশাসনিক যুক্তি খাড়া করেছিলেন। এর মধ্যে প্রধান ছিল যে বিশালায়তন বাংলা প্রদেশের অত্যাধিক প্রশাসনিক চাপ, অতএব সুশাসনের স্বার্থে বাংলার বিভাজন ছিল জরুরি। তাছাড়া পূর্ববঙ্গ ছিল অর্থনৈতিক দিক থেকে অনগ্রসর, তার অর্থনীতি ছিল কৃষি নির্ভর, পশ্চিমবঙ্গের মতো আধুনিক শিল্পের প্রসারও সেখানে হয়নি, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাও ছিল পশ্চাৎপদ, পশ্চিমবঙ্গের মতো শিক্ষার প্রসারও পূর্ববঙ্গে হয়নি। অতএব বিভিন্ন দিক থেকে পশ্চাৎপদ বাংলার পূর্বাঞ্চলকে বাংলার পশ্চিমাঞ্চলের থেকে বিচ্ছিন্ন করে বিশেষ করে সরকারি নজরদারির অধীনে রাখা প্রয়োজন। এটাই হলো সরকারি পক্ষের যুক্তি ছিল। কিন্তু আসলে তারা এই যুক্তি দেখালেও এর পেছনে তাদের অন্য উদ্দেশ্য ছিল। লর্ড কার্জন তথা ব্রিটিশ সরকারের অন্য উদ্দেশ্য ছিল যে প্রশাসনিক সুবিধার অজুহাতে কার্জনের উদ্দেশ্য ছিল নিঃসন্দেহে রাজনৈতিক। ভাষাভিত্তিক বঙ্গ বিভাজনের প্রস্তাব ইতিপূর্বে তিনি নাকচ করে দেন, কারণ এর ফলে ভদ্রলোক শ্রেণীর বাঙালি রাজনীতিবিদদের ভাষাভিত্তিক ঐক্য আরও দৃঢ় হতো ও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড হতো আরও সুসংবদ্ধ। এই কারণে কার্জনের পরিকল্পনার মধ্যে রাজনৈতিক পক্ষপাতিত্বের বিষয়টি ছিল। এটি হলো চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী বাঙালি হিন্দু ভদ্রলোক শ্রেণীর বিপরীত বল হিসেবে পূর্ববঙ্গের বাঙালি মুসলমানকে ব্যবহার করা। অর্থাৎ এখানে দেখো, কার্জন বঙ্গ ব্যবচ্ছেদকে অত্যন্ত সুচারুভাবে তিনি প্রয়োগ করতে চেয়েছেন। এখানে
তিনি মূলত বাঙালি যে জাতীয়তাবাদ, বাঙালি বঙ্গ ব্যবচ্ছেদের মাধ্যমে তিনি বাঙালি জাতীয়তাবাদকে দুর্বল করে দিতে চেয়েছিলেন। পূর্ববঙ্গে মানে তিনি বুঝতে পেরেছিলেন যে অধিকাংশ বাঙালি মুসলমানের বাস ভাগীরথীর অপর পারে অর্থাৎ পূর্ববঙ্গে। তাদের 90% ছিল কৃষিজীবী এবং তারা নিচু পেশার সঙ্গে যুক্ত। অতএব নবসৃষ্ট প্রদেশে, অর্থাৎ নবসৃষ্ট প্রদেশ কোনটা? পূর্ববঙ্গ প্রদেশে মুসলমানদের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে সেখানকার সংখ্যালঘু হিন্দু ভদ্রলোক শ্রেণীর রাজনৈতিক ক্ষমতা খর্ব হবে। পূর্ববঙ্গের মুসলমান সম্প্রদায়ের মধ্যে বঙ্গভঙ্গের পক্ষে জনমত গড়ে তোলার উদ্দেশ্যে কার্জন সেখানকার বিভিন্ন অঞ্চল সফর করেন। ঢাকার নবাব সলিমুল্লাহের সমর্থনও তিনি আদায় করেন। তার সাহায্যে কার্জন পূর্ববঙ্গের মুসলমান জনমতকে বঙ্গভঙ্গের পক্ষে নিয়ে আসতে সক্ষম হন। 1904 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ঢাকায় এক বক্তৃতায় প্রস্তাবিত নতুন প্রদেশে মুসলমান সম্প্রদায়, তাহলে দেখো কার্জনের মানে কত সূক্ষ্ম বুদ্ধি দিয়ে তিনি এইভাবে হিন্দু মুসলমানের মধ্যে তিনি অনৈক্য তৈরি করতে পেরেছিলেন, মানে যাতে তারা কোনোভাবেই ঐক্যবদ্ধ হতে না পারে। এক বক্তৃতায় প্রস্তাবিত নতুন প্রদেশে মুসলমান সম্প্রদায় কি কি সুবিধা পাবে তা তিনি ব্যাখ্যা করেন এবং এতে তিনি বলছেন, এই বক্তৃতায় তিনি বলছেন যে নতুন প্রদেশে মুসলমানরা ঐক্যের স্বাদ পাবে যা তারা পুরনো মুসলমানি শাসনকাল থেকে কোনো দিনও পায়নি। 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষণা করা হয় ও বলা হয় যে ওই বছরই 16ই অক্টোবর তা কার্যকরী করা হবে। এখানে এই স্লাইডে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের যে বাঙালি জাতীয়তাবাদের যে ক্রমবর্ধমান শক্তিকে ভেঙে ফেলা হচ্ছে কার্জনের বঙ্গভঙ্গের যে প্রকৃত উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের মাধ্যমে। কারণ যেহেতু বাংলা ছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি, বাংলায় হিন্দু মুসলমানদের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্যের মধ্যেও অন্তরায় সৃষ্টি করা হচ্ছে, অর্থাৎ হিন্দু মুসলমান যাতে ঐক্যবদ্ধ হতে না পারে। কারণ হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হলে এরা যে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে সেই আন্দোলনকে ব্রিটিশ সরকার কোনোদিনও দমন করতে পারবে না। অর্থাৎ ব্রিটিশ সরকারের মানে ব্রিটিশ সরকার যা খুশি তাই করেছিল এই বঙ্গ ব্যবচ্ছেদের মাধ্যমে। এরপরে দেখো যে পার্টিশন অফ বেঙ্গল আমি একটি ম্যাপের মাধ্যমে তুলে ধরেছি। এই যে লাল যে অংশটা দেওয়া রয়েছে এটা হলো বেঙ্গল, অর্থাৎ এটা পশ্চিম বাংলা, আর যে সবুজ যে অংশটা এই যে ইস্টার্ন বেঙ্গল, আর একেবারে ওইদিকে আসাম। এখানে ডাইরেকশন দেওয়া রয়েছে কিভাবে ব্যবচ্ছেদ হয়েছিল, এটা ম্যাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তারপরে স্লাইডে আমি দেখিয়েছি যে একটি ছবির মাধ্যমে যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ আন্দোলন হচ্ছে, সেই প্রতিবাদ আন্দোলন অর্থাৎ বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছিল সেই প্রতিবাদের মূলত দুটি ধারাই হয়েছিল। একটি হলো বয়কট আর একটি হলো স্বদেশী। বয়কট অর্থাৎ বিদেশি পণ্যদ্রব্য বর্জন, আর স্বদেশী বলতে সে বোঝানো মানে স্বদেশী বলতে বোঝানো হয়েছিল যে বিদেশি পণ্যদ্রব্য বর্জন করে স্বদেশী দ্রব্য গ্রহণ। অর্থাৎ বর্জন এবং গ্রহণ এই দুটি নিয়েই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সংগঠিত হয়েছিল। আমার আলোচনা এখানেই শেষ হলো। এখানেই নমস্কার। আশা করি আমি মোটামুটি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম এই আলোচনার মধ্য দিয়ে যতটা সম্ভব।